বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা সুন্দরভাবে বসবাস করছি। আমিও তো দিন শেষে একজন হিন্দু সম্প্রদায়ের লোক। 21,000 বিঘা হিন্দুদের বাড়ি, ঘর, জমি আওয়ামী লীগের নেতৃবৃন্দর দখলে। এই আওয়ামী লীগের আমলে ঢাকেশ্বরী মন্দির থেকে 42 ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে। ওনারা কিন্তু কোনো দিন স্টেটমেন্ট দেয়নি। আমাদের দেশীয় কিছু শক্তি এবং ভারতীয় কিছু শক্তি বা বিদেশি আরও কিছু শক্তি মিলিয়ে তারা আমাদের এই দেশটাকে বিশৃঙ্খল করার জন্য তারা পায়তারায় লিপ্ত। আমি ভারতকে বলবো যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের বক্তব্য আরও গঠনমূলক হওয়া উচিত। আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের নেতা যেভাবে বাংলাদেশে অত্যাচার করেছে, তারা সেভাবে অত্যাচারে লিপ্ত থাকার কারণে তারা সাধারণ জনগণের রোষানলে পড়েছে। এই 5 তারিখের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হেফাজত ইসলাম এবং জামাত ইসলাম বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের পাশে যেভাবে ছিল, এটা খুবই তাদেরকে ধন্যবাদ পাওয়ার মতো। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোচনা অনুষ্ঠান সোজা সাপটায়। আজকের আমাদের সাথে আলোচক হিসেবে আছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে। সাম্প্রতিক সময়ে ভারতের গণমাধ্যম বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে চিত্র দেখাচ্ছে তার সত্যতা কতটুকু, বাংলাদেশের হিন্দুদের বর্তমান বাস্তবতা কি, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তরুণদের সাথে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি শুরুতেই যদি জানতে চাই, বাংলাদেশের যে হিন্দু নির্যাতনের যে চিত্র ভারতীয় গণমাধ্যমগুলো দেখাচ্ছে, সেটিকে অনেকেই বলছেন যে অপপ্রচার, গুজব, এর বাস্তবতা কতটুকু? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই সোজা সাপটা আলোচনা অনুষ্ঠানে সঞ্চালক নূরে আলম এবং ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং দেশবাসীকে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় গণমাধ্যম 5ই আগস্টের পরে আমরা খেয়াল করছি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন নেতা, ভারতীয় জাতীয় নেতা বা প্রদেশের নেতারা, তারা বাংলাদেশ সম্পর্কে যে প্রচারটা করছে সেটা টোটালি বস্তুনিষ্ঠ নয় এবং অবাস্তব এবং ভিত্তিহীন। কারণ তারা কখনোই বাংলাদেশের যে রাজনীতিটা থাকে, বাংলাদেশের সাথে ভারতের যে একটা সুসম্পর্ক আমরা অতীতে যেভাবে চিন্তা করেছি, সেটা এখন আর আমরা সেটা দেখছি না। তারা বাংলাদেশে যে এই অপপ্রচারটা করছে, এটি হচ্ছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য। আর দ্বিতীয়ত হলো আমাদের দেশীয় কিছু শক্তি এবং ভারতীয় কিছু শক্তি বা বিদেশি আরও কিছু শক্তি মিলিয়ে তারা আমাদের এই দেশটাকে বিশৃঙ্খল করার জন্য তারা পায়তারায় লিপ্ত। এবং আপনি বলছেন যে বাংলাদেশে 5ই আগস্টের পরে কি হয়েছে। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি 5ই আগস্টের পরে। আমরা গিয়ে দেখেছি যে ওইভাবে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটে নাই। হ্যাঁ, তবে 2-1টি ঘটনা যে ঘটে নাই তা না, ঘটছে। তবে যে ঘটনাগুলো ঘটছে তার প্রত্যেকটি জায়গায় দেখা গেছে যে আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে হামলা হয়েছে এবং তারা ছিল হিন্দু এবং 15-16 বছর যাবৎ তারা একজন আওয়ামী লীগের মুসলিম সম্প্রদায়ের নেতা যেভাবে বাংলাদেশে অত্যাচার করেছে, তারা সেভাবে অত্যাচারে লিপ্ত থাকার কারণে তারা সাধারণ জনগণের রোষানলে পড়েছে। এইটার সাথে আসলে বাস্তবতার কোনো ভিত্তি নাই। কারণ একজন আওয়ামী লীগের নেতা, সে তো আওয়ামী লীগের নেতা, সে তো হিন্দু না, সে হিন্দু, কিন্তু সে আওয়ামী লীগের নেতা হিসেবে তার উপর অত্যাচারটা করা হয়েছে। কিন্তু ইন জেনারেল পিপুল যেটা আছে বাংলাদেশে, আমরা এইভাবে কোনো কিছু পাইনি। তবে কয়েকটা ঘটনার আমরা পেয়েছি, সেগুলো আমরা সুষ্ঠু তদন্ত করছি এবং তার আমরা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। গত 15 বছরে যে হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, আমরা কুমিল্লায় দেখেছি, এমনকি বৌদ্ধ ধর্মের বৌদ্ধ মন্দিরে রামুতে বড় হামলা হয়েছে। সেখানেও আমরা দেখেছি যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন মহলের পক্ষ থেকে হামলাগুলো চালানো হয়েছে। তো গত 15 বছরে যে হিন্দুদের উপরে নির্যাতন, নিপীড়ন হয়েছে, সেটির কতটুকু বিচার হয়েছে এবং সে বিষয়ে আপনারা কতখানি সোচ্চার ছিলেন? আপনার খেয়াল করবেন, একটি বৃহৎ রাজনৈতিক দল, সেটা বাংলাদেশে হোক, ভারতে হোক, চায়না হোক, ইউরোপে হোক বা আমেরিকায় হোক, যখন রাজনৈতিক দলের ঘরোয়া রাজনীতি থাকে না, অর্থাৎ জনগণের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা থাকে না, জনগণের পাশে কোনো কিছু নিয়ে যাওয়ার মতো তাদের কোনো বাস্তব চিত্র থাকে না, তখন আমরা বিভিন্ন সময় খেয়াল করি বিশ্বের বিভিন্ন দেশে যে এই মাইনরিটিদের উপর নির্যাতন করা হয়। মাইনরিটির উপরে ইন্টেনশনালি নির্যাতন করে তারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের এই গোষ্ঠীটাকে ব্যবহার করে। আপনি যে কথাটি বলছেন যে গত 15 বছরে যে বাংলাদেশে যে নির্যাতনটা হয়েছে, খুব মজার বিষয় আছে এখানে একটা, সেটা হলো ভারতীয় আজকের নেতারা যে কথা বলছে, তাদের এই চিন্তা চেতনাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু ওনারা এখন যেটা করছে, আমরা তাদের এই আচরণে বিব্রত। কারণ গত 15 বছরে তারা কিন্তু আমাদের পাশে কথা বলেনি, কখনো আমাদেরকে নিয়ে কথা বলেনি। এটা নিয়ে আমরা অনেক প্রেস কনফারেন্স করেছি। আপনি খেয়াল করে দেখবেন, সম্ভবত 2023 সালে জো বাইডেনের কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছিল
আমেরিকার 6 জন কংগ্রেসম্যান, তখন তারা কি বলেছিল যে বাংলাদেশের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত, বাংলাদেশের মানুষের ন্যায় বিচার নাই এবং হিন্দুদের উপরে ব্যাপক নির্যাতন হচ্ছে। তার প্রেক্ষাপটে বাংলাদেশের কিছু সংগঠন এবং আমেরিকার কিছু সংগঠন তখন কিন্তু এটার পক্ষে তারা স্ট্যান্ড নেয়। ইভেন ডেইলি স্টারে মাহফুজ আনাম সাহেব কিন্তু কলাম লিখেছিলেন যে বাংলাদেশের মানবাধিকার হচ্ছে স্বাধীনতার পরে সবচেয়ে ভালো অবস্থায় আছে। আমরা সেটাকে প্রতিবাদ জানিয়েছি এবং আমরা বলেছি যে 2012 থেকে রামুর ঘটনা, নাসিরনগরের ঘটনা, কুমিল্লার ঘটনা, পাবনার সাথিয়ার ঘটনা, হবিগঞ্জের নোয়াগাঁয়ের যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটি ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত এবং আমরা তার কোনো বিচার পাইনি। ইভেন শুধু তাই নয়, এই গত 15.5 বছরে 3579টি, এটা আশোকের রিপোর্ট, 3579টি এরকম ঘটনা ঘটেছে যার একটির বিচার হয়নি। ইভেন শুধু তাই না, আজকের যে বাংলাদেশের যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি একসময় এই কমিশনের চেয়ারম্যান ছিল, যেটাকে আমরা চুক্কু কমিশন বলা হয়, সেটাও কিন্তু আলোর মুখ দেখেনি। আমরা সেটার পক্ষেও কথা বলেছি। ভারতের গণমাধ্যম যেভাবে আপনি দেখে থাকবেন যে কয়েকদিন আগে তারা রিপোর্ট করেছে যে যেখানে হিন্দু পাওয়া যাচ্ছে সেখানেই মারা হচ্ছে, অথবা শাখা সিঁদুর পরে কেউ বের হতে পারছে না, এই ধরনের প্রোপাগান্ডা তারা চালাচ্ছে। সামনের দিনে আপনাদের পক্ষ থেকে কি আহ্বান থাকবে যে আমাদের এই দুই দেশের যে সম্পর্ক সেটা এগিয়ে নিতে হলে এবং সেটা স্থিতিশীল করার জন্য কি ভূমিকা থাকা উচিত? বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক দীর্ঘদিন যাবৎ খুব ভালো সম্পর্ক ছিল এবং আমাদের বিপদে আপদের সময় ছিল। 1952 ভাষা আন্দোলন, 1971 স্বাধীনতা যুদ্ধের পরবর্তী বিভিন্ন সময় বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক আছে। কিন্তু আমরা এখন যেটা খেয়াল করছি যে আজকে বাংলাদেশ ভারতের সম্পর্ক কখনোই খারাপ হওয়ার জায়গায় ছিল না, কিন্তু ভারতের কিছু রাজনৈতিক নেতা তারা না বুঝে না জেনে তারা কিছু বক্তব্য দিয়ে বাংলাদেশকে একটা ভালনারেবল করার চেষ্টা করছে। আপনারা জানেন যে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা সুন্দরভাবে বসবাস করছি। আমিও তো দিন শেষে একজন হিন্দু সম্প্রদায়ের লোক, আমি তো কখনো আমি কোনো নেগেটিভ কোনো কিছু ফিল করিনি যে দেশে আমার বাস্তবতা বা এই দেশে আমার চলতে ফিরতে কষ্ট হচ্ছে, আমরা কিন্তু এটি পাইনি। তবে এই জায়গায় আপনি যে কথাটি বলছেন সেটা হচ্ছে ভারত সরকারকে অতি সত্বর বাংলাদেশে তারা প্রতিনিধি টিম পাঠানো উচিত। প্রতিনিধি টিম পাঠিয়ে বাংলাদেশের তারা যে কথাগুলো বলছে এটা যাচাই বাছাই করে তাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা উচিত, বস্তুনিষ্ঠ বক্তব্য দেওয়া উচিত। কারণ আপনি জানেন এখন হচ্ছে শীতকাল, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখন প্রত্যেকটি থানায় 2-4টা করে আপনার কীর্তন চলতেছে। আমি রেগুলার প্রতি সপ্তাহে 2-4টা নাম কীর্তনে আমি অংশগ্রহণ করছি, কিন্তু ওনাদের বক্তব্যের সাথে তো বাস্তবতার কোনো মিল নেই। তাহলে ওনারা এই কথাগুলো বলছে ওনারা কোনো গোষ্ঠী দ্বারা প্ররোচিত হয়ে, গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তারা এই কথাগুলো বলছে। এই জন্য তাদেরকে আমাদের দেশে তাদের একজন টিম পাঠানো উচিত, একটা গ্রুপ পাঠানো উচিত। তারা এটা সঠিকভাবে যাচাই বাছাই না করলে এই বাংলাদেশের জনগণ একসময় এটা কঠিন থেকে কঠিনতরের দিকে চলে যাবে। কারণ যখনই আপনি অপপ্রচার করবেন, অপশক্তির কথায় আপনি চলবেন, তার পরিণতি ভালো হবে না। আমি ভারতকে বলবো যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের বক্তব্য আরও গঠনমূলক হওয়া উচিত। বাংলাদেশের বর্তমানে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই অপপ্রচারের বিষয়ে তাদের কি ভূমিকা থাকা উচিত এবং তাদের ভূমিকা কি আপনার কাছে মনে হয় সন্তোষজনক? ইন্টারিম গভর্নমেন্ট প্রথম থেকে আমরা তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করেছি বিভিন্ন লেভেলে। আমার কাছে মনে হচ্ছে তারা এখন পর্যন্ত তারা দেশটা সঠিকভাবে চলুক। দেশে যে সংস্কারের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণের মাধ্যমে একটা বিজয় ঘটেছে, বিজয়ের পর থেকে তারা যেভাবে এগোচ্ছে আমার কাছে মনে হচ্ছে তাদের আলোচনা বা তাদের চিন্তা ভাবনা যথেষ্ট ইতিবাচক এবং আমরা তাদেরকে বিভিন্ন লেভেল থেকে সহযোগিতা করার চেষ্টা করছি। সেক্ষেত্রে ওনাদের দাবিটাও যৌক্তিক। ভারত সরকার আসুক, এসে বাংলাদেশে তারা আরেকটু চিন্তা চেতনা, তাদেরকে আরেকটু মন মানসিকতা বড় করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে দুই দেশের আন্তঃসম্পর্ক যাতে সঠিক পথে চলে এই বিবেচনায় G2G চিন্তা করে, দুটি রাষ্ট্রের স্বার্থ চিন্তা করে তাদেরকে আরও চিন্তা ভাবনা করে আগানো উচিত। অনেক সময় আপনাদের যারা হিন্দু সংগঠনগুলো আছেন, যারা একদম রুট লেভেলের হিন্দু পরিবার, তারা অনেক সময় বলে যে হিন্দু নেতারা তাদের দুঃখ দুর্দশার দিকে লক্ষ্য রাখে না। এটার বাস্তবতা কতটুকু? এবং 5 আগস্টের পরে, শেখ হাসিনা সরকারের পতনের পরে, ছাত্র আন্দোলনের, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে, এরপরে আপনারা কি আসলে এই হিন্দুদের পাশে আছেন এবং আপনারা কি তাদের খোঁজ নিচ্ছেন? আপনাদের কাছে কি তালিকা আছে, অথবা আপনারা কি যাচ্ছেন যতটুকু সম্ভব? এখানে একটা ঐতিহাসিক ব্যাখ্যা আছে, আপনার শুনলে ভাল লাগবে। কারণ আপনি জানেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালে, 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। তো এই যে 23 বছর বাংলাদেশে
আওয়ামী মুসলিম লীগ ছিল, পরবর্তীতে আওয়ামী লীগ হলো। আপনার কাছে একটা প্রশ্ন করি, দেশবাসীর কাছে একটা প্রশ্ন করি, এই 23 বছরে আওয়ামী লীগের কোনো হিন্দু নেতার নাম আপনি বলতে পারবেন? এটা খুব জটিল বিষয়। তাহলে আমরা একটা ভদ্রলোকের নাম পেয়েছি, উনি একসময় ছাত্রলীগ করতেন, সম্ভবত ওনার নাম হচ্ছে বিধান কৃষ্ণ সেন। উনি আগরতলা ষড়যন্ত্রের মামলার আসামি ছিল। এখন বাংলাদেশের হিন্দুদের কাছে হিন্দু নেতারা যায় না, যথেষ্ট যুক্তিসঙ্গত বিষয়, এটা আসলেই যায় না। আমরা এই সাধারণ জনগণের পক্ষেই কথা বলি, কারণ আমাদেরকে নিয়ে কেউ এদেশের মানুষ কোনো হিন্দু নেতা ভাবেনি। কারণ কেন ভাবেনি? কারণ বাংলাদেশের এই হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বুদ্ধিস্ট সম্প্রদায় একযোগে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হতে আমরা খেয়াল করে দেখেছি যে অন্য রাজনৈতিক দলগুলোর কিছু ভুল থাকার কারণে তারা এই আমাদের মানে সম্প্রদায়ের কাছে এনারা কিন্তু আর আসেননি, ভোটও চাইতে আসেননি। অনেক সময় সামাজিকতাও অনেক বিচ্ছিন্ন ছিল, যার কারণে যেই দলটি আমাদেরকে বেশি করে উপকার করার কথা, যে দলের নেতৃবৃন্দ আমাদের স্বার্থটা বেশি দেখার কথা, আমরা সেটা কিন্তু পাইনি। কারণ 1973 সালের পর থেকে 75 সাল পর্যন্ত এই আওয়ামী লীগ দ্বারাই কিন্তু আমরা নির্যাতিত হয়েছি। তখন একজন ভদ্রলোক ছিল আইনমন্ত্রী, উনি একসময় সিপিএম করতেন, তাকে নিয়ে আসলো। পরবর্তীতে আসলেন হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত, উনি কিন্তু আওয়ামী লীগ করতেন না। যার কারণে বাংলাদেশের সনাতনীরা যে কথা বলে যে হিন্দুরা আমাদের পাশে আসে না, কথা সঠিক। কারণ যারা যাওয়ার কথা ছিল তারা কিন্তু যায়নি। তবে আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘদিন যাবৎ আমাদের এই কমিউনিটি নিয়ে কথা বলেন। উনি একটা রেইনবো নেশনের ব্যাখ্যা দিয়েছেন, আপনি জানেন যে উনি বলেছেন যে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি উপেক্ষা করে অংশগ্রহণমূলক একটা রাজনৈতিক দল হবে, যে রেইনবোর নেতৃত্বে থাকবেন হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ তার রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, তার অর্থনৈতিক অধিকারটা নিশ্চিত করা হবে। আমরা একবারে প্রথম থেকে আমরা প্রত্যেকটি জায়গায় যাওয়ার চিন্তা করেছি। শুধু এখন না, আপনি জানবেন 2023 সালে সম্ভবত নভেম্বর মাসে দবিরুলের এলাকায় 14টা মন্দির ভাঙচুর হয়েছে। আমরা প্রতি মাসে এরকম বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের কাছে টোটাল ডকুমেন্ট আছে। আপনি ডকুমেন্টের কথা বলেছেন, এই ইন্টারিম গভর্নমেন্ট 5 তারিখের পর থেকে এই পর্যন্ত আমাদের কাছে 104টি ঘটনা আসছে। তার অ্যাটলিস্ট 92টা বা 93টা ঘটনা হচ্ছে রাজনৈতিক, 8-10টা ঘটনা হচ্ছে আপনার যেটাকে আমরা ধরে নিছি যে এটার বিচার করা উচিত। এবং আরও শুনবেন যে এই 5 তারিখের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হেফাজত ইসলাম এবং জামাত ইসলাম বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের পাশে যেভাবে ছিল, এটা খুবই তাদেরকে ধন্যবাদ পাওয়ার মতো, যেটা অতীতে এরকম আমরা দেখিনি। আজকে যদি এই দলগুলো আমাদের পাশে না থাকতো আর ইন্ডিয়ান নেতারা যেভাবে বক্তব্য দিচ্ছে, তাহলে বাংলাদেশের অতীতের মতো বাংলাদেশে এই গত 3-4 মাসে বড় ধরনের বিপর্যয় ঘটে যেত। তো সেই জায়গায় আমরা বলবো যে ইন্ডিয়ান নেতাদের আর একটু সঠিক পথে আগানো উচিত। এভাবে আপনারা আমাদের দেশটাকে বিশৃঙ্খলা করার অধিকার আপনাদের নেই। এখানে কি আপনি রাজনৈতিক কোনো সংযোগ দেখছেন? মানে এখানে রাজনৈতিক কোনো ফায়দা? হ্যাঁ, রাজনৈতিক ফায়দা হচ্ছে ভারতের যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন তারা একটা দলের, তারা হিন্দুত্ববাদী দল, ভারতীয় জনতা পার্টির। এটা হচ্ছে তারা ভারতীয় হিন্দুদেরকে তারা একটা বিভ্রান্ত করে যাতে এন্টি বাংলাদেশ একটা সেন্টিমেন্ট ধারণ করে আগামী নির্বাচনে তারা যাতে ফায়দা লুটতে চায়। নাম্বার 2 হচ্ছে এই দেশটাকে, যে বাংলাদেশে যত ঝামেলা হবে, ঝামেলা হলে তাদের কিছু ব্যক্তিগত, রাষ্ট্রীয় এবং তাদের দলীয় কিছু লাভ আছে। একবার সম্পূর্ণ এটা রাজনৈতিক। কারণ ওনারা যদি আমাদের সম্পর্কে কথাই বলতো, এই আওয়ামী লীগের আমলে ঢাকেশ্বরী মন্দির থেকে 42 ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে, ওনারা কিন্তু কখনো কোনো দিন স্টেটমেন্ট দেয়নি। এরকম শত শত ঘটনা আমাদের কাছে আছে। রাম মন্দিরে এরকম বিপর্যয় হয়ে গেল, ওনারা কিন্তু কোনো কথা বলে নাই। টুঙ্গিপাড়া, কুটালীপাড়ায় হামলা হয়েছে, ওনারা কিন্তু কথা বলে নাই। কুমিল্লা এরকম একটা ঘটনা ঘটছে, তারা কিন্তু কথা বলে নাই। তারা ওনারা তখন কথা বলে নাই, এখন কেন কথা বলছে, এটা আমাদের বোধগম্য নয়। আপনারা সাম্প্রতিক সময়ে একটি সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে বাংলাদেশে হিন্দুদের সবচেয়ে বেশি জমি দখল হয়েছে গত 15 বছরের শাসন আমলে। আসলে এটা কিসের ভিত্তিতে আপনারা বলেছেন এবং এর বাস্তবতা কতটুকু? মানে এটার কি ফুল ডকুমেন্টেশন আপনাদের কাছে আছে? ফুল ডকুমেন্টেশন আমাদের কাছে আছে। শুধু তো এখন নয়, কারণ আপনি জানবেন যে 1973 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, 73 থেকে 75, এটা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের রেফারেন্স অনুযায়ী, সে ডকুমেন্ট আমার কাছেও আছে, 21,000 বিঘা জমি আওয়ামী লীগের নেতৃবৃন্দর দখলে। হিন্দুদের বাড়ি ঘর জমি আওয়ামী লীগের নেতৃবৃন্দর দখলে। আমি বাংলাদেশে তো আরও রাজনৈতিক দল আছে, আমরা কিন্তু এই সঠিক তথ্য আমাদের কাছে আছে। অন্য কোনো রাজনৈতিক দলের মানে এখতিয়ারে কিন্তু হিন্দুদের কোনো সম্পদ নেই। এবং পরবর্তীতে যে আওয়ামী লীগ সরকার যে 15 বছর ক্ষমতায় ছিল, এ সময় প্রচুর সম্পত্তি এখন হিন্দুদের তাদের নিয়ন্ত্রণে। আপনারা
সঠিক বিচার করলে আপনারাও পেয়ে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে একটু রাজনৈতিক বিষয়ে আসি। আপনি যেহেতু একাধারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব, সেই সঙ্গে আপনি যুবদলের একসময় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, সদ্য বিদায়। সদ্য বিদায়। আপনারা আসলে হিন্দুদের পাশে কতখানি থাকবেন, অথবা হিন্দু ধর্মাবলম্বী মানুষরা আপনাদের দলের উপরে কেন আস্থা রাখবে? আমি যেটা বুঝি, আমি দীর্ঘদিন যাবৎ একটি রাজনৈতিক দলের সাথে জড়িত, আর দিন শেষে যেহেতু আমি সনাতনী সম্প্রদায়ের লোক, আমি যতদিন বেঁচে আছি বা আমাদের এই সংগঠনের যারা প্রথম সারির নেতা, তাদের আন্তরিকতায়, মানসিকতা, তাদের চিন্তা চেতনায় আমরা অভিভূত, এবং আমরা চাচ্ছি যে আমরা যতদিন রাজনীতি করব এই কমিউনিটির স্বার্থের জন্য আমরা আন্দোলন করব, প্রয়োজনে আন্দোলন করব। সঠিক আমাদের পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকারের কাছে আমাদের দাবি দেওয়া থাকবে, সেটা বাস্তবায়ন হবে। আশা করি আমরা আগামীতে খুব ভালো জায়গায় যেতে পারবো এবং কমিউনিটির জন্য কাজ করতে পারবো, কারণ কমিউনিটির কাছে তো অতীতে কেউ যায়নি। আমরা যাওয়ার চেষ্টা করছি, তাদের কথা শুনছি, তারা যাতে কোথাও ন্যায় বিচারের ক্ষেত্রে যাতে তারা বঞ্চিত না হয়, তারা যাতে কোনো জায়গায় বৈষম্যের শিকার না হয়, আমরা ওইভাবে কাজ করছি। আশা করি আমরা লাভবান হব এবং সফলকাম হব, আমরা এই কমিউনিটির জন্য কাজ করতে পারবো। এই গত 3 মাসে অথবা গত 3 মাসে বেশি সময় আপনারা কি কাজ করেছেন এখন পর্যন্ত? এই পর্যন্ত যতগুলা ঘটনা ঘটেছে বাংলাদেশে, আমরা যেরকম তথ্য পেয়েছি, আমরা প্রত্যেকটা জায়গায় গিয়েছি। যেমন বাংলাদেশে প্রথম যখন একটা মিথ্যা প্রচার শুরু হয়ে গেল যে ভারতের পঞ্চগড়ের একটা বিশাল গোষ্ঠী তার কাটার বেড়ার কাছে গিয়েছে, আমরা কিন্তু গিয়ে কোনো ভিত্তি পাইনি। যেমন দিনাজপুরে কান্তুজির মন্দির আমরা ঢাকা থেকে পেলাম যে দিনাজপুরে কান্তুজির মন্দির ভেঙে চুরমার করে ফেলেছে, আমরা কিন্তু ওইখানে যাই কিছুই পাইনি। এবং শুধু তাই নয়, আমরা দিনাজপুরে কিন্তু সেখানে আমরা সম্প্রীতি সমাবেশও করেছি। বড়দেশ্বরী মন্দির আছে পঞ্চগড়ে, সেখানেও আমরা গিয়েছি। এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করেছি, যে জায়গাগুলো মানুষে বলেছে যে বিভিন্ন জায়গায় এরকম ঝামেলা হচ্ছে, আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। আমরা চিটাগাংয়ে গিয়েছি, মধুখালীতেও গিয়েছিলাম, একটা ঘটনা ঘটেছে, কিন্তু আসলে আমরা ওইভাবে কোনো তথ্য পাইনি। যে ঘটনাগুলো ঘটেছে সেটি হচ্ছে আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের কর্মী। মানে একটা উদাহরণ দিই, আমরা খবর পেলাম যে রমেশ চন্দ্র সেন সম্ভবত উনি এলো ঠাকুরগাঁর, কিন্তু সুনামগঞ্জে তো আমরা দেখলাম যে সুনামগঞ্জে হিন্দু বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আসলে সেটি কি কারণে ঘটেছে? সুনামগঞ্জের যে ঘটনাটা আছে, এটা আমরা অলরেডি আমাদের একটা টিম ওখানে গিয়েছে, আমরাও যাব। ওটা সঠিক একটা বিচার করে আমরা খুব রিসেন্টলি এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে, অর্থাৎ শেখ হাসিনা পতনের পর থেকে যা ঘটনাগুলো ঘটেছে, আমরা নতুন করে জাতির কাছে আবার এটা একটা প্রেস কনফারেন্স করব। আমরা কোনো দায়িত্ব এড়াবো না, কারণ যেহেতু বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট হিন্দুদের কথা বলে, খ্রিস্টানদের কথা বলে, বুদ্ধিস্টদের কথা বলে, আমরা প্রত্যেকটি ঘটনা জাতির সামনে তুলে ধরবো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। চিন্ময় প্রভুকে নিয়ে আমরা দেখছি যে বিজেপির পক্ষ থেকে প্রতিদিনই, বিশেষ করে পশ্চিমবঙ্গ যারা বিজেপির নেতারা রয়েছেন, তারা প্রতিদিনই মাঠ গরম করছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন যে তাকে ছেড়ে দিতে হবে। যেখানে আমাদের দেশের যারা ইসকন রয়েছে তারা বলছেন যে তারা চিন্ময় প্রভুকে বহিষ্কার করেছেন। চিন্ময় কৃষ্ণ দাস তিনি ইসকন থেকে বহিষ্কৃত। তিনি যে দাবিগুলো তুলছে, দাবিগুলো যথেষ্ট যৌক্তিক। আমরা এই দাবির প্রতি সহমত প্রকাশ করি। ভবিষ্যতে দাবি নিয়ে আমরা ইন্টারিম গভর্নমেন্ট এবং আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে, একটা গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকার কাছে আমরা এটা দাবি দেওয়া তুলব। আশা করি যে আগামীতে যেই দল ক্ষমতা আসবে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এ ব্যাপারে খুব আন্তরিক। আশা করি উনি 8টা দাবি আমাদেরকে পূরণ করবে। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস উনি যে দাবিটি করছে, এই দাবিটি কেন এই সময় হচ্ছে, এই দাবিটি হচ্ছে টোটালি রাজনৈতিক। কারণ এই কারণেই রাজনৈতিক, আপনাকে আগেই বলেছি যে একটি দলের যখন ঘরোয়া রাজনীতি থাকে না, তখন এই আমাদের সম্প্রদায়ের উপর হামলা করে নতুনভাবে প্রতিষ্ঠিত হওয়ার একটা পায়তারায় লিপ্ত থাকে। চিন্ময় প্রভু হচ্ছে এই পায়তারার একটা অংশ। ওনাকে কিন্তু আমরা সেভারাল টাইম বলেছি, এবং চিন্ময় প্রভু কিন্তু আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখার চেষ্টা করেছে। আমরা তাদেরকে বলেছি যে আপনি আসেন, আমরা বসবো, বসে এটা কীভাবে ধারাবাহিকভাবে সামনের দিকে এগোনো যায় এটা। কিন্তু উনি যেভাবে বাংলাদেশে সমাবেশ করার চিন্তাভাবনা করছে, এটা খুবই দুঃখজনক। কারণ একটা ইন্টারিম গভর্নমেন্টের কতটুকু স্ট্রেংথ থাকে, একটা ইন্টারিম গভর্নমেন্টের ফাউন্ডেশন কতটুকু স্ট্রং থাকে, ওনারা চাইলেই তো অনেক কিছু দিতে পারবে না। আমাদের তো এখন ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করা উচিত। কারণ পতিত সরকারের যে দুর্নীতি, যে বাংলাদেশের যে বাজে অবস্থা, অর্থনৈতিকভাবে যে বিপর্যয়ের দিকে বাংলাদেশ চলে গেছে, এটাকে নতুনভাবে সংস্কার করতে গেলে তো এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। হঠাৎ করে এই সরকারকে যদি আমরা বিপদে ফেলে দিই, তাহলে তো আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে আমরা যেতে পারবো না। এবং চিন্ময় প্রভু হচ্ছে তারই একটা এবং এটার সাথে আমরা বিশ্বাস করি যে দেশীয় এবং বিদেশি শক্তি জড়িত।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনার আহ্বান কি থাকবে, মানে সব ধর্ম বর্ণের মতাদর্শের মানুষের? আমরা বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দীর্ঘদিন যাবৎ এই প্রশ্ন, আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। বাংলাদেশ যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি কখনো বিনষ্ট কিন্তু বেশি দিন ধরে হচ্ছে না। আপনি 1937 সালের নির্বাচনে যদি দেখেন, তখন কিন্তু আমাদের এরকম সহিংসতা ছিল না। এই ভারত ভূখণ্ডে মুঘল আমল দেখেন, পাল আমল দেখেন, ব্রিটিশ আমল দেখেন, তখন কিন্তু এই সমস্যাগুলো ছিল না। এই সমস্যাগুলো তৈরি হয়েছে কিন্তু গত শতাব্দীর 50 দশকের পর থেকে। যার কারণে আমরা এটা খেয়াল করে দেখি যে এই রাজনৈতিক দলগুলা এটার সাথে জড়িত, এবং তার একটা বড় রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এই ঘটনাগুলোর সাথে জড়িত। এটা আমি ধরে ধরে বলতে পারবো, যেহেতু সময় নেই। তবে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই। আমরা একভাবে এক চিন্তায় একই আমব্রেলার নিচে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসতেছি। আশা করি আমরা ভবিষ্যতে এটাকে আরও সুন্দর জায়গায় নিয়ে যাব। এটাই থাকবে আমাদের আগামী দিনের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দেশ সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে।